হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালসার্স ক্লাসেস। তোমরা আমার ভিডিও দেখছো এবং এনজয় করছো। এই ভিডিওটি আমি নিয়ে এসেছি তোমাদের জন্য অ্যাকাউন্টসের ফাইনাল সাজেশনস, লাস্ট মিনিট সাজেশনসগুলো নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য নিয়ে এসেছি, যেখানে আমি অ্যাকাউন্টসের পুরো প্র্যাকটিক্যাল এবং থিওরি পুরোটাই বলেছি এই ভিডিওর মাধ্যমে, যে এবং প্র্যাকটিক্যাল এবং থিওরি এই দু ধরনেরই কোয়েশ্চেন্স তোমাদের আসন্ন 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিভাবে আসবে এবং কি কি কোয়েশ্চেন্স তোমাকে পড়তে হবে তার ডিটেলস আজকে আমি তোমাকে বলবো। এবং এটা মনে রাখবে যে এই সাজেশনসটা 100% গ্যারেন্টেড সাজেশন। এর বাইরে তোমাদের আর কিচ্ছু পড়ার দরকার নেই। তোমাদের আর 1 মাস মতন সময় হাতে আছে, 30টা দিনের মতন সময় হাতে আছে। এই 30 দিনের মধ্যে তোমরা এই কটা কোয়েশ্চেন্স, থিওরি কোয়েশ্চেন্স আমি আজকে সাজেশনে দিয়েছি, সেই কটা থিওরি কোয়েশ্চেন এবং সেই সঙ্গে যে যে প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন্সগুলো আমি তোমাদের পড়তে দেব, মানে প্র্যাকটিক্যাল অঙ্ক। বেশিরভাগ আমি দেখছি থিওরি বেসড সাজেশন, থিওরিটা কি কি আসতে পারে সেইগুলোই বেশিরভাগ সাজেশনে আমি পাই, কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টসের কি কি অঙ্ক প্র্যাকটিস করতে হবে, কেমন ধরনের অঙ্ক আসবে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি এই সাজেশনে বলে গেছি। এই সাজেশনসটা তোমরা এখন থেকে প্র্যাকটিস করবে, এখন থেকে এই সাজেশনের মধ্যে যে যে থিওরি আছে সেইটুকুই পড়বে। এর বাইরে তোমাদের আর কিচ্ছুটি পড়ার দরকার নেই, অন্তত এই 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা কমার্স স্ট্রিমে বসতে চলেছ। ঠিক আছে, তো তোমাদেরকে অনুরোধ করব তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি একটু ধীরে ধীরে দেখতে থাকো এবং মনোসংযোগ করে ভিডিওটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কি কি কোয়েশ্চেন্স থিওরি এবং প্র্যাকটিক্যাল পড়তে হবে, কি কি ধরনের প্র্যাকটিক্যাল অঙ্ক তোমাদের এই বছরের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে, সেগুলো আমি ডিটেলসে বলবো। ঠিক আছে, চলো তাহলে সময় নষ্ট না করে শুরু করে দিই। আজকে কি কি তোমাদের অ্যাকাউন্টসের জন্য ইম্পর্টেন্ট আছে, থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো বিষয়ই বলবো। আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের অ্যাকাউন্টেন্সি সাজেশনটা বলবো। অ্যাকাউন্টেন্সিতে তোমাদের অঙ্কের সাথে 4 নম্বরের কিছু কোয়েশ্চেন্স, কোনো কোনো চ্যাপ্টারে 6 নম্বরের কিছু কোয়েশ্চেন অর থাকে। তো সেই অরে যে থিওরি কোয়েশ্চেন্সগুলো আসে 4 নম্বর এবং 6 নম্বরের, সেগুলো চ্যাপ্টার ওয়াইজ আমি বলছি। এবং এই থিওরিটা বলার পর আমি প্র্যাকটিক্যাল সামস কি কি আসবে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে বলবো, কি কি টাইপের প্র্যাকটিক্যাল সামস তোমাদের এবছর ইম্পর্টেন্ট আছে সেগুলো তোমাদেরকে ধরে ধরে বলবো। প্রথম তোমাদের যে চ্যাপ্টার আছে অংশীদারি সূচনা ও সুনামের মূল্যায়ন, এই চ্যাপ্টারটা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের সাথে অরে এর কিছু থিওরি আসে। তো এইখান থেকে, এই চ্যাপ্টার থেকে এবছরের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলি। অংশীদারি প্রতিষ্ঠানের নিবন্ধন কি বাধ্যতামূলক, এবং সেই সাথে অংশীদারি প্রতিষ্ঠানের নিবন্ধন না করলে কি হয়। দেখো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি কোয়েশ্চেন্সটা, পরপর তোমরা স্ক্রিন থেকেও দেখতে পাবে, আমাদের ভিডিও স্ক্রিনে দেখতে পাবে। 1 নম্বর প্রশ্ন, অংশীদারি প্রতিষ্ঠানের নিবন্ধন কি বাধ্যতামূলক এবং সেই সঙ্গে অংশীদারি প্রতিষ্ঠানের নিবন্ধন না করলে কি হয়। 2 নম্বর প্রশ্ন, লাভ ক্ষতি হিসাব এবং লাভ ক্ষতি বন্টন হিসাবের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন, স্থির মূলধন হিসাব এবং পরিবর্তনশীল মূলধন হিসাবের মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বরে চলতি ও উত্তোলন হিসাব খাতের মধ্যে 4টি পার্থক্য লেখো। 5 নম্বরে লাভ থেকে ছাট ও লাভের বন্টনের মধ্যে পার্থক্য লেখো। 6 নম্বরে ত্যাগের অনুপাত এবং প্রাপ্তির অনুপাতের মধ্যে পার্থক্য লেখো। 7 নম্বরে অংশীদারি কারবারের পুনর্গঠন বলতে কি বোঝো, কোন কোন ক্ষেত্রে পুনর্গঠন প্রয়োজন হয়। 8 নম্বরে সুনাম কি, এর 4টি বৈশিষ্ট্য লেখো। 9 নম্বরে নতুন অংশীদার অংশগ্রহণ করার সময় সুনামের অংশ কিভাবে জাবেদায় লিপিবদ্ধ করা হয়। 10 নম্বরে কোনো অংশীদার অবসর গ্রহণের সময় সুনামের অংশ কিভাবে জাবেদায় লিপিবদ্ধ করা হয়। এই কটা কোয়েশ্চেন্স, এই 10টা কোয়েশ্চেন্স 4 মার্কসের জন্য তোমাদের ইম্পর্টেন্ট আছে। যারা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন ঠিক মতন করতে পারছো না বা অসুবিধে হচ্ছে, তারা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের সাথে এই কোয়েশ্চেন্সগুলো অরে পেতে পারো বা এগুলো 1 মার্কসেও পেতে পারো। যদিও আমি আলাদা করে এই চ্যাপ্টার থেকে 1 মার্কসের কি কি কোয়েশ্চেন আসবে সেটাও লিখে দিয়েছি, তোমরা একটু স্ক্রিনে খেয়াল করো। 1 মার্কসের জন্য এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে 1 নম্বরে হচ্ছে অংশীদারির সংজ্ঞা দাও, অংশীদারির একটি বৈশিষ্ট্য লেখো, অংশীদারি প্রতিষ্ঠানের একটি বৈশিষ্ট্য লেখো। 3 নম্বরে অংশীদারি চুক্তিপত্র কি, যাকে বলি আমরা পার্টনারশিপ ডিড। 4 নম্বরে পরিবর্তনশীল মূলধন হিসাব কি। 5 নম্বরে অংশীদারি চুক্তিপত্রের অবর্তমানে একজন অংশীদারের ঋণের উপর সুদের হার কত হবে। ঠিক আছে, অংশীদারি চুক্তিপত্রের অবর্তমানে যদি পার্টনারশিপ ডিড না থাকে তাহলে পার্টনারের লোনের উপর ইন্টারেস্ট কত % দিতে হবে। 6 নম্বর হচ্ছে অংশীদারের স্থির মূলধন
কাকে বলে। 7 নম্বরে কখন লাভ ক্ষতি বন্টন হিসাব প্রস্তুত করা হয়। 8 নম্বরে অতি মুনাফা কি। 9 নম্বরে সুনাম কি। এগুলো সব ছোট কোশ্চেন 1 মার্কসের জন্য। ঠিক আছে, এই কটা এই চ্যাপ্টার থেকে পড়তে হবে, যদিও কোশ্চেন 1 মার্কসের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। হয়ে গেল, এটা হলো পিএল অ্যাপ্রোপ্রিয়েশন বা ইন্ট্রোডাকশন অফ পার্টনারশিপ চ্যাপ্টার থেকে এই কটা থিওরি 4 মার্কসের আর এই কটা থিওরি 1 মার্কসের পড়বে। স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরপরের চ্যাপ্টার হচ্ছে অংশীদার গ্রহণ, দ্যাট ইজ অ্যাডমিশন অফ পার্টনার। এখান থেকে 1 মার্কসের কোয়েশ্চেন্স কি কি পড়ার আছে, খুব বেশি না, 3টে 1 মার্কসের কোয়েশ্চেন্স এখান থেকে পড়তে পারো তোমরা। সেটা হচ্ছে পুনর্মূল্যায়ন হিসাব খাত কেন প্রস্তুত করা হয়, অর্থাৎ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কেন প্রস্তুত করা হয়। ত্যাগ অনুপাত কি, এর ফর্মুলাটি লেখো, অর্থাৎ স্যাক্রিফাইসিং রেশিও কি, এর ফর্মুলা লিখতে বলা হচ্ছে। আর নতুন মুনাফা বন্টনের অনুপাত বলতে কি বোঝো, নিউ প্রফিট শেয়ারিং রেশিও বলতে কি বোঝো। এই 3টে প্রশ্ন তোমরা অ্যাডমিশন অফ পার্টনার চ্যাপ্টার থেকে পড়বে। এরপরে স্ক্রিনে দেখতে পাচ্ছ অংশীদারের অবসর গ্রহণ। এই চ্যাপ্টার থেকে 1 মার্কসের কোয়েশ্চেন্স, এগুলো সাধারণত অঙ্কই আসে, তাই জন্য এই চ্যাপ্টার থেকে 1 মার্কসের দুটো প্রশ্ন আমি পড়তে দিয়েছি। একটা হচ্ছে প্রাপ্তি অনুপাত বলতে কি বোঝো, দ্যাট ইজ হোয়াট ইজ গেইনিং রেশিও। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে একজন অংশীদার অবসরের ক্ষেত্রে উদ্বত্তপত্রের সাধারণ সঞ্চিতি থাকলে তুমি কি করবে। অর্থাৎ কোনো অংশীদার যখন রিটায়ার করে যাচ্ছে তখন ব্যালেন্স শিটে যদি আগে থেকে কোনো রিজার্ভ থাকে, জেনারেল রিজার্ভ, তাহলে সেটাকে তুমি কিভাবে দেখাবে। ঠিক আছে, এরপরে শেয়ার মূলধনের হিসাব, যে চ্যাপ্টারটা আমাদের শেয়ার ক্যাপিটালের চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে 1 মার্কসের যেগুলো পড়ার আছে, এখানে বেশ কয়েকটা প্রশ্ন আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাবে। শেয়ার মূলধন চ্যাপ্টার থেকে 1 মার্কসের যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে বাজেয়াপ্ত শেয়ার পুনর্বিলি বলতে কি বোঝো, বকেয়া তলবি মূলধন কি, অতিরিক্ত আদায় বলতে কি বোঝো, শেয়ার বাজেয়াপ্তকরণ কাকে বলে, বিবরণপত্র কি, অগ্রাধিকারযুক্ত শেয়ার কাকে বলে, তলবিকৃত মূলধন কি, সংরক্ষিত মূলধন বলতে কি বোঝো, অতলবি মূলধন বলতে কি বোঝো। ক্যাপিটাল, আনকল্ড শেয়ার ক্যাপিটাল হচ্ছে অতলবি মূলধন, আর সংরক্ষিত মূলধন হচ্ছে রিজার্ভ ক্যাপিটাল। বাজেয়াপ্ত শেয়ার, তারপরে 10 নম্বরে দেখো আছে বাজেয়াপ্ত শেয়ারের পুনর্বিলীকরণের ফলে উদ্ভূত লাভ হিসাবের বইকে কোন খাতে স্থানান্তরিত করা হয়, মানে শেয়ার ফরফিচার করার পর যে লাভটা থাকে সেইটা কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। এরপরে হচ্ছে অগ্রিম প্রাপ্ত তলবি অর্থ কাকে বলে, দ্যাট মিনস কলস ইন অ্যাডভান্স। অগ্রিম প্রাপ্ত তলবি অর্থ কলস ইন অ্যাডভান্স কাকে বলে। সমমূল্যের বিলিকৃত শেয়ার বলতে কি বোঝো, যৌথ মূলধনী কোম্পানি বলতে কি বোঝো, আদায়কৃত মূলধন বলতে কি বোঝো, ন্যূনতম আদায় কি, অনুমোদিত মূলধন বলতে কি বোঝো। এইখানে 16খানা মতন কোয়েশ্চেন্স আছে, 1 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট। এই শেয়ার মূলধন থেকেই 16খানা কোয়েশ্চেন্স, যেটা তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরপরে শেয়ার থেকে শেয়ারের একটা অঙ্ক তোমরা পাবে 4 মার্কসের জন্য, তবুও এই অঙ্কের সাথে তোমরা অর পেতে পারো থিওরিটা। সেই শেয়ার থেকে 4 মার্কসের যে থিওরি তোমাদের পড়তে হবে, এখানে 3টে থিওরি আছে, সেটা হলো শেয়ার কি, সেই সঙ্গে শেয়ার ও ডিবেঞ্চারের মধ্যে 5টি পার্থক্য লেখো। আর একটা প্রশ্ন 2 নম্বরে সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের মধ্যে পার্থক্য লেখো, এগুলো 4 মার্কসের কোয়েশ্চেন্স। আর 3 নম্বরে আছে শেয়ার বাজেয়াপ্তকরণ ও শেয়ার প্রত্যার্পণের মধ্যে তুলনা করো। এই 3টে কোয়েশ্চেন 4 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। এরপরে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। তো এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস থেকে 4 মার্কসের একটাই প্রশ্ন পড়বে, সেটা হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণের উদ্দেশ্যগুলি লেখো। এরপরে চলে আসছি আমরা অনুপাত বিশ্লেষণ রেশিও অ্যানালাইসিস চ্যাপ্টারে। 4 মার্কসের জন্য এই রেশিও অ্যানালাইসিস চ্যাপ্টার থেকে যেগুলো পড়তে হবে, এখানে আমি দুটো কোশ্চেন্স দিয়েছি 4 মার্কসের জন্য রেশিও অ্যানালাইসিস থেকে পড়ার জন্য। সেটা হচ্ছে অনুপাত বিশ্লেষণ বলতে কি বোঝো, এর 5টি উদ্দেশ্য লেখো। অনুপাত বিশ্লেষণ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রশ্নগুলো। অনুপাত বিশ্লেষণ বলতে কি বোঝো, এর 5টি উদ্দেশ্য লেখো। 2 নম্বরে নিম্নলিখিত অনুপাতগুলির উপর সংক্ষিপ্ত টিকা লেখো। এগুলো আজকাল খুব কোশ্চেনে আসছে। এই কতগুলো অনুপাত আমি বলেছি, যে অনুপাতগুলো সম্পর্কে তোমাদের 4-5 লাইন লিখতে হবে। কাকে বলে লিখতে হবে কি না, এই অনুপাতটা কাকে বলে, এই অনুপাতটা কোন ধরনের রেশিওর আন্ডারে, ওই যে স্বল্পকালীন আর্থিক অবস্থা, দীর্ঘকালীন আর্থিক অবস্থা, স্বল্পকালীন স্থায়িত্ব, দীর্ঘকালীন স্থায়িত্ব, মুনাফার অবস্থা ইত্যাদি রেশিওর নানা রকম ভাগ আছে। তোমাকে বলতে হবে এই রেশিওটা কোন ভাগের মধ্যে পড়ে, এই রেশিওগুলো যেগুলো নিচে নাম লিখেছি। তার সাথে বলতে হবে যে এই রেশিওটার আইডিয়াল বা আদর্শ অনুপাত কি, 2:1 না 1:1, কোনটা থাকলে বেটার, আইডিয়াল অনুপাতটা কি সেটা বলতে হবে, এবং তার সঙ্গে রেশিওটা কিভাবে ক্যালকুলেট করে সেই ফর্মুলাটাও লিখে দিতে হবে। সেটাই কাজ। এগুলো 4 মার্কসে আসে, দুটো করে আসে, 2+2 মানে 2 নম্বর করে দুটো 4 মার্কসে আসে। তো এখানে যে যে অনুপাত সম্পর্কে তোমরা পড়বে, একটু দেনা মালিকানা অনুপাত, তারল্যের অনুপাত, চলতি অনুপাত, সুদ নিরাপত্তা অনুপাত মানে হচ্ছে ইন্টারেস্ট কভারেজ রেশিও, এটাকে ইংলিশে বলে সুদ নিরাপত্তা অনুপাত, মোট মুনাফার অনুপাত মানে গ্রস প্রফিট রেশিও, নিট মুনাফার অনুপাত মানে নেট প্রফিট রেশিও, দেনাদার আবর্তন অনুপাত মানে ডেটর্স টার্নওভার রেশিও,
পাওনাদার আবর্তন অনুপাত মানে ক্রেডিটর্স টার্নওভার রেশিও, অন্তিম সোমবারের আবর্তন অনুপাত মানে হচ্ছে ইনভেন্টরি টার্নওভার রেশিও। ঠিক আছে, এই কতগুলো রেশিও তোমরা টিকা হিসাবে পড়বে। এরপরে চলে যাচ্ছি আমরা নগদ প্রবাহ বিবরণী, দ্যাট মিনস ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে আলাদা করে 1 মার্কসের কয়েকটা কোশ্চেন তোমরা পাবে। 4টে মাত্র কোশ্চেন দিয়েছি 1 মার্কসের জন্য, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ওপরে। তো 1 মার্কসের জন্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে যেগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে হচ্ছে নগদ প্রবাহ বিবরণীর 2টি উদ্দেশ্য লেখো, অর্থাৎ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করার 2টি উদ্দেশ্য লিখতে হবে। নগদ ও নগদের সমতুল্য বলতে কি বোঝো, অর্থাৎ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্স মানে কি। নগদ প্রবাহ বিবরণী কোন আর্থিক মান অনুসারে প্রস্তুত করা হয়, তোমরা সবাই জানো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 এই মান অনুসারে নগদ প্রবাহ বিবরণী তৈরি করা হয়, তো সেই মানটা এখানে লিখতে বলা হয়েছে। আর 4 নম্বরে নগদ প্রবাহ বিবরণী বলতে কি বোঝো, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কাকে বলে, এই 4টে প্রশ্ন পড়বে, এটা 1 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। এবার তোমরা জানো যে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একটা অঙ্ক আসে 6 মার্কসের, এবং তার সাথে সাথে কিন্তু একটা থিওরি কোয়েশ্চেন্সও আসে অর হিসাবে। যারা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ভালোভাবে শেখনি বা শিখতে পারোনি, বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে গিয়ে অনেক সময় অসুবিধার মধ্যে পড়ছো, ভাবছো ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা বাদ দিয়ে অন্য কি করা যায়, থিওরি কি লেখা যায়, তাহলে তাদের ক্ষেত্রে আমরা বলবো এই যে কটা 4 মার্কসের বা 6 মার্কসের থিওরি আমি দিয়েছি, এই কটা থিওরি পড়ে যাও, এর বাইরে আর কিচ্ছু পড়তে হবে না। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের থিওরি কিন্তু এর মধ্যে থেকেই পাবে, অঙ্ক না করলেও তোমরা এই থিওরি করে আসতে পারো। এই থিওরিগুলো তোমরা স্ক্রিনে দেখে নাও। প্রথমে 1 নম্বরে হচ্ছে নগদান বই ও নগদ প্রবাহ বিবরণীর মধ্যে 5টি পার্থক্য লেখো, দেখতে পাচ্ছ, অর্থাৎ ক্যাশ বুক আর ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে 5টা ডিফারেন্স। 2 নম্বরে বলেছি নগদ বিবরণীতে অর্থ সংক্রান্ত এবং বিনিয়োগ সংক্রান্ত আগত নির্গত কাজকর্মের 2টো করে উদাহরণ দাও, অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস থেকে এবং ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে কি ভাবে টাকা আসে এবং কি ভাবে টাকা বেরিয়ে যায়, এই দুটোকেরই দুটো করে উদাহরণ দিতে হবে। অর্থাৎ ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে কিভাবে টাকা আসে আর কি পারপাসে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস টাকা বেরিয়ে যায়, এর 2টো করে উদাহরণ দেবে। এবং সেই সঙ্গে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের কি সোর্স থেকে টাকা আসে এবং কি পারপাসে সেই টাকা ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসের টাকা বেরিয়ে যায়, এটা 2টো করে উদাহরণ দেবে। তারপরে প্রশ্ন 3 নম্বর প্রশ্ন নগদ প্রবাহ বিবরণীর 4টি সীমাবদ্ধতা লেখো। তারপরে 4 নম্বর প্রশ্ন নগদ প্রবাহ বিবরণীর 4টি উদ্দেশ্য লেখো। তারপরে 5 নম্বর প্রশ্নে আছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 নিয়ম অনুযায়ী ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস এবং ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের উপরে সংক্ষিপ্ত টিকা লেখো। অর্থাৎ ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের আর ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের উপরে তোমাকে শর্ট নোট বা টিকা লিখতে হবে। এখানে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসের কি সোর্স থেকে টাকা আসে এবং কি সোর্স থেকে টাকা বেরিয়ে যায়, সেই ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসের সেই সোর্স আর ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসের টাকা বেরিয়ে যাওয়ার কারণগুলো এখানে লিখতে হবে। এবং সেই সঙ্গে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে কি সোর্স থেকে টাকা আসে এবং কি সোর্স থেকে কি পারপাসে সেই টাকা ইউটিলাইজ হয়, সেগুলো তোমাদের লিখতে হবে। অন্তত 4টে করে পয়েন্ট লেখার চেষ্টা করবে। তারপরে বলেছে মেনশন দ্য অ্যাক্টিভিটিস আন্ডার হুইচ দ্য ফলোইং ট্রানজাকশনস উইল অ্যাপিয়ার ইন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3। এখানে কতগুলো ট্রানজাকশনস দেওয়া আছে, এই ট্রানজাকশনসগুলো ক্যাশ ফ্লোর কি অ্যাক্টিভিটিসের মধ্যে বসে সেটা তোমাদের লিখতে হবে। যেমন পারচেজ অফ ফিক্সড অ্যাসেটস, এইটা কোন অ্যাক্টিভিটিসের মধ্যে বসে, অবশ্যই এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে পারচেজ অফ ফিক্সড অ্যাসেট। তেমনি সেল অফ ইনভেস্টমেন্ট, এটা কিসের মধ্যে পড়ে, এটাও ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে। রিডেমশন অফ ডিবেঞ্চার, এটা ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে। ইস্যু অফ ইকুইটি শেয়ার, এটা ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে। ইন্টারেস্ট পেইড অন ডিবেঞ্চার ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে। ইস্যু অফ ডিবেঞ্চার ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে। রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে। পারচেজ অফ ইনভেস্টমেন্ট ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে। ইন্টারেস্ট রিসিভড অন ইনভেস্টমেন্ট, এটাও কিন্তু ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে। এইগুলো তোমাদের পড়তে হবে। এবং তার সঙ্গে লাস্টে দেখো আমরা লিখেছি ফর এমসিকিউ অ্যান্ড এসএকিউ, এটা খুব ইম্পর্টেন্ট যে এমসিকিউ আর এসএকিউ এগুলোতে তো তোমাদের পুরো এমসিকিউতে 24 নাম্বার আর এসএকিউতে 12 নাম্বার, মোট 36 নাম্বার থাকে। আমি আগের ভিডিওতে বলেছি যে 36-36ই পাওয়ার চেষ্টা করতে হবে, ঠিক আছে। এবং সেই ক্ষেত্রে আমি বলবো, আমি এখানে এমসিকিউ গুলো বলেছি লাস্ট 7 ইয়ার্সের 2015 থেকে 2022 পর্যন্ত যে অ্যাকাউন্টসের প্রিভিয়াস কোয়েশ্চেন্স গুলো আছে উচ্চ মাধ্যমিকের, সেইগুলো প্র্যাকটিস করবে এমসিকিউ এর জন্য। দেখবে 4-5টা করার পর বাকি 4-5টা পেপারে সেই একই কোয়েশ্চেন্স কিন্তু রিপিট হয়েছে। তো তোমরা লাস্ট 7 ইয়ার্সের এমসিকিউ গুলো করবে এবং তার সঙ্গে এসএকিউ গুলো আমরা মোটামুটি তোমাকে দিয়েই দিয়েছি। 1 মার্কসের যে কোয়েশ্চেন্স গুলো এখানে তোমাদের দিয়েছি, সেই 1 মার্কসের কোয়েশ্চেন্স গুলোই এসএকিউ হিসাবে পড়বে। এবং তার সঙ্গে তোমরা যদি পড়তে চাও প্রিভিয়াস 3-4 বছরের এসএকিউ গুলো একটু পড়ে নেবে, ঠিক আছে। এইবারে আসবো খুব 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 ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্রবলেমস আমরা কি করব। আমি আবারও বলছি, বেশিরভাগ ভিডিওতে বা বেশিরভাগ
জায়গাতে আমি দেখেছি অ্যাকাউন্টসের যে সাজেশনস তৈরি করা হয়েছে সেখানে থিওরি কি কি পড়তে হবে সেটাই বলা হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যাল প্রবলেম আমাদের কি কি আসতে পারে, এবছরে কি কি ধরনের প্র্যাকটিক্যাল প্রবলেম ইম্পর্টেন্ট সেটা আমি খুব কম ভিডিওতে দেখেছি। তো আমি চেষ্টা করেছি আমার ভিডিওতে এই প্র্যাকটিক্যাল প্রবলেমগুলোকে স্টুডেন্টদের বলতে, এবং চ্যাপ্টার ওয়াইজ কোন চ্যাপ্টার থেকে কি ধরনের প্র্যাকটিক্যাল প্রবলেম আসবে, কি কি টাইপের অঙ্ক আমাকে প্র্যাকটিস করতে হবে সেটা আমি ডিটেলসে বলেছি এই ভিডিওতে। স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম যে তোমাদের প্রশ্ন আসছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন থেকে 4 মার্কসের, সেইখানে যে ধরনের অঙ্ক তোমাদের ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে প্রথমত ইন্টারেস্ট অন পার্টনার্স ক্যাপিটাল ক্যালকুলেট করতে হয়, সেরকম অঙ্ক ইন্টারেস্ট অন পার্টনার্স ড্রয়িংস, পার্টনার্স স্যালারি, পার্টনার্স কমিশন অন নেট প্রফিট আফটার চার্জিং সাচ কমিশন। এটা খুব ইম্পর্টেন্ট, পার্টনার্স কোনো কমিশন ক্যালকুলেট করতে দিচ্ছে নেট আফটার চার্জিং নেট প্রফিট। ধরো বললো এ বি দুজন পার্টনার আছে, তার বললো এ উইল গেট এ কমিশন 10% আফটার চার্জিং সাচ কমিশন, 10% অফ নেট প্রফিট আফটার চার্জিং সাচ কমিশন, এরকম ধরনের ট্রিটমেন্ট দিতে পারে। এছাড়াও ডিভিজিবল প্রফিটের একটা পোর্শন জেনারেল রিজার্ভে পাঠাতে হবে, এরকম ধরনের একটা কোয়েশ্চেন আসতে পারে। ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অন পার্টনার্স ড্রয়িংস, পার্টনারদের ড্রয়িংস এর ইন্টারেস্ট ক্যালকুলেশন আসতে পারে যখন কোনো পার্টনার একটা পার্টিকুলার অ্যামাউন্ট উইথড্র করছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইচ মান্থ অর অ্যাট দ্য বিগিনিং অফ ইচ মান্থ। অর্থাৎ কোনো পার্টনার হয়তো 500 টাকা করে প্রত্যেক মাসের প্রথম দিনেই তোলে, আবার কোনো পার্টনার 500 টাকা করে প্রত্যেক মাসের শেষ দিনে তোলে। এই ক্ষেত্রে আমরা কিভাবে ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেট করব? ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অন ড্রয়িংস ওয়েন ডেট অফ ড্রয়িংস ইজ গিভেন ইন দ্য প্রবলেম। আবার কোনো অঙ্কের হয়তো ডেট অফ ড্রয়িংস ইন্টারেস্টেড কবে পার্টনার টাকাটা ড্র করেছে সেটাই বলে দেওয়া আছে, পার্টিকুলার একটা ডেট বলা আছে যে এই ডেটে এ পার্টনার এত টাকা ড্র করেছে, এই ডেটে বি পার্টনার এত টাকা ড্র করেছে। সেক্ষেত্রে ইন্টারেস্ট অন ড্রয়িংস আমরা কি করে ক্যালকুলেট করব? আর এছাড়া রয়েছে ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অন এ পার্টনার্স লোন, কোনো পার্টনার হয়তো ফার্মকে লোন দিয়েছে, সেই লোনের ইন্টারেস্ট কিভাবে ক্যালকুলেট করব। আর ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অন ড্রয়িংস ওয়েন পার্টনার্স ড্র এ পার্টিকুলার অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অর অ্যাট দ্য বিগিনিং অফ ইচ কোয়ার্টার। ইচ কোয়ার্টার মনে রাখবে, কোনো পার্টনার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রত্যেক মাসের বিগিনিং কোয়ার্টারে তুলেছে, বিগিনিং এ তুললে জানুয়ারি মাসের 1 তারিখে তুললো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তারপরে এপ্রিল মাসের 1 তারিখে তুললো, এপ্রিল মে জুন, তারপরে জুলাই মাসের 1 তারিখে তুললো, জুলাই আগস্ট সেপ্টেম্বর, তারপরে অক্টোবর মাসের 1 তারিখে তুললো, অক্টোবর নভেম্বর ডিসেম্বর। তো এইভাবে যদি কোনো পার্টনার বিগিনিং অফ দ্য ইচ কোয়ার্টারে কোনো একটা পার্টিকুলার অ্যামাউন্ট ধরো 500 টাকাই তুলছে প্রত্যেক কোয়ার্টারের বিগিনিং এ জানুয়ারি মাসে, আবার এরকম যদি হয় এন্ড অফ ইচ কোয়ার্টার তুলেছে, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 31 মার্চে তুলেছে, এপ্রিল মে জুন 30 জুন তুলেছে, জুলাই আগস্ট সেপ্টেম্বর 30 সেপ্টেম্বর তুলেছে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর 31 ডিসেম্বরে তুলেছে। এই ক্ষেত্রে ইন্টারেস্ট কিভাবে ক্যালকুলেট করতে হবে সেটা তোমরা একটু মনে রাখবে। যাই হোক, আমাদের এই কতগুলো জিনিস প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন চ্যাপ্টারের জন্য এবছর ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরপরে চলে আসছি একটা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের পরে তোমাদের একটা ছোট কোম্পানি অ্যাকাউন্টসের অঙ্ক থাকে 4 মার্কসের, লেখাও আছে ফর 4 মার্কস বলে। এইখানে কি আসবে? এখানে সাধারণত একটা ছোট্ট অঙ্ক আসবে, একটা পার্ট অঙ্ক। সেই অঙ্কটাতে তোমাকে ফরফিচার, একটা শেয়ার ফরফিট করতে হবে, তারপর সেটাকে রিইস্যু করতে হবে, তারপর কিছুটা টাকা রিইস্যু করার পর যেভাবে ক্যাপিটাল রিজার্ভে টাকা পাঠায় সেভাবে পাঠাতে হবে। অর্থাৎ ফরফিচার, তারপরে রিইস্যু, তারপরে ক্যাপিটাল রিজার্ভে টাকা পাঠানো, এই 3টে জার্নাল এন্ট্রি তোমাদের করতে হবে। এরকম একটা অঙ্ক আসবে 4 মার্কসে। এরপরে তোমাদের আর একটা 4 মার্কসের অঙ্ক আসবে 3 নম্বরে, 3 নম্বর কোয়েশ্চেনে। সেটা হচ্ছে, তাহলে 1 নম্বর কোয়েশ্চেনে আসছে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন 4 মার্কসের জন্য, 2 নম্বরে আসছে ইস্যু ফরফিচার রিইস্যু একটা অঙ্ক, ফরফিচার করে আবার রিইস্যু করতে হবে, শুধু ফরফিচার রিইস্যু আর ক্যাপিটাল রিজার্ভে টাকা পাঠানোর এন্ট্রিটুকু করতে হবে। এইটা 2 এর দাগে এই প্রশ্ন আসবে এবং এতে 4 মার্কস থাকবে। 3 এর দাগে একটা ইস্যু অফ ডিবেঞ্চার থাকবে আদার দ্যান ক্যাশ। ইস্যু অফ ডিবেঞ্চার আদার দ্যান ক্যাশ মানে তোমরা কোনো ডিবেঞ্চার ইস্যু করছো ভেন্ডরকে এবং তার এগেনস্টে কোনো অ্যাসেটস এবং লায়াবিলিটিস কিনে নিচ্ছ। একটা রানিং বিজনেসের অ্যাসেটস লায়াবিলিটি গুলো তোমরা কিনে নিচ্ছ এবং তার এগেনস্টে সেই কোম্পানির মালিককে বা সেই অ্যাসেটস এবং লায়াবিলিটিস যে তুলে নিচ্ছ সেই ফার্মটার মালিককে ডিবেঞ্চার ইস্যু করছো। সেই ডিবেঞ্চার অ্যাট পারে ইস্যু হতে পারে, সেই ডিবেঞ্চার উইথ প্রিমিয়ামে ইস্যু হতে পারে, বা সেই ডিবেঞ্চার ডিসকাউন্টে ইস্যু হতে পারে। তো এরকম একটা ইস্যু অফ ডিবেঞ্চার, এটাকে বলা হয় ইস্যু অফ ডিবেঞ্চার আদার দ্যান ক্যাশ। এরকম ধরনের একটা অঙ্ক 4 মার্কসে আসার চান্স আছে 3 নম্বর কোয়েশ্চেনে। অথবা এটা যদি না আসে তাহলে একটা শুধু ডিবেঞ্চার ইস্যু বাই ক্যাশ, অর্থাৎ ক্যাশে ইস্যু হচ্ছে এরকম ডিবেঞ্চার ক্যাশে ইস্যু হচ্ছে এরকম কোনো অঙ্ক আসবে, যেখানে কোনো ডিবেঞ্চার ডিসকাউন্টে ইস্যু হচ্ছে, প্রিমিয়ামে রিডিম হচ্ছে। দেখো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, ডিসকাউন্টে ইস্যু হচ্ছে, প্রিমিয়ামে রিডিম হচ্ছে, বা
ইস্যু অফ ডিবেঞ্চার উইথ প্রিমিয়াম বাট রিডিম অ্যাট পার, প্রিমিয়ামে ইস্যু হচ্ছে কিন্তু অ্যাট পারে রিডিম হবে, বা ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাট পার বাট রিডিম উইথ প্রিমিয়াম, অ্যাট পারে ইস্যু হচ্ছে কিন্তু প্রিমিয়ামে রিডিম হবে, বা ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাট এ প্রিমিয়াম এন্ড অলসো রিডিম উইথ প্রিমিয়াম, ডিবেঞ্চারটা ইস্যু হচ্ছে প্রিমিয়ামে, রিডিমও হবে প্রিমিয়ামে, এইরকম অঙ্ক আসতে পারে। মানে ইস্যু অফ ডিবেঞ্চার বাই ক্যাশ, তার ডিফারেন্ট সিচুয়েশন, ছখানা সিচুয়েশন হয়। তো এই সিচুয়েশনস গুলো বেশি ইম্পর্টেন্ট আছে, এবং তার সঙ্গে ডিবেঞ্চারের ইন্টারেস্ট পে করলে সেই ইন্টারেস্ট পে করার জন্য কি জার্নাল এন্ট্রি হয় সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি লিখেছি জার্নাল এন্ট্রিজ ফর রেকর্ডিং ইন্টারেস্ট পেড অন ডিবেঞ্চার, ঠিক আছে, এটাও একটা 4 মার্কসের আসবে। 3-এর দাগের পরে 4-এর দাগে একটা পার্টনারশিপের অঙ্ক আসবে, পার্টনারশিপের অ্যাডমিশনের অঙ্ক 6 মার্কসের জন্য আসবে। এই অ্যাডমিশনে নিউ পার্টনার অ্যাডমিশন নেবে, এখানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট এবং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টই মেনলি করতে হবে, ব্যালেন্স শিটটা খুব একটা আসার চান্স নেই, জাস্ট রিভ্যালুয়েশন এবং পার্টনার্স ক্যাপিটাল করতে হবে। এখানে কি কি ধরনের ট্রিটমেন্ট আসবে দেখো, আমরা লিখেছি নিউ পার্টনার ব্রিংস রিকোয়ার্ড অ্যামাউন্ট অ্যাজ প্রিমিয়াম ফর গুডউইল, নতুন পার্টনার প্রিমিয়াম ফর গুডউইলের জন্য টাকা নিয়ে আসতে পারছে, অর হোয়েন নিউ পার্টনার ফেলস টু পে রিকোয়ার্ড অ্যামাউন্ট অ্যাজ প্রিমিয়াম ফর গুডউইল, অথবা নতুন পার্টনার প্রিমিয়াম ফর গুডউইলের টাকা আনতে পারছে না, নিউ পার্টনার ব্রিংস অ্যান অ্যামাউন্ট অ্যাজ হিজ ক্যাপিটাল such a percentage of adjusted combined capital of old partners। আর একটা হতে পারে যে নিউ পার্টনার যে টাকাটা নিয়ে আসছে সেটা ডাইরেক্ট না বলে বললো ওল্ড পার্টনারদের অ্যাডজাস্টেড ক্যাপিটালের 20% বা 25% বা 50% টাকা নতুন পার্টনার ক্যাপিটাল হিসাবে নিয়ে আসবে, এটা খুব ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট। এর সাথে গুডউইল অলরেডি অ্যাপিয়ার্ড ইন ব্যালেন্স শিট, ওল্ড ব্যালেন্স শিট, অর্থাৎ আমাদের যে আগের ব্যালেন্স শিটটা দেওয়া আছে নতুন পার্টনার অ্যাডমিশন হওয়ার আগে, সেই ব্যালেন্স শিটে আগে থেকেই একটা গুডউইল শো করছে, এরকম কোনো অঙ্ক আসতে পারে। অ্যান্ড অলসো ট্রিটমেন্ট অফ প্রভিশন ফর ব্যাড ডেট, প্রভিশন ফর ব্যাড ডেট ইনক্রিজ করছে, ডিক্রিজ করছে, বা প্রভিশন ফর ব্যাড ডেট জেনারেল রিজার্ভ থেকে ক্রিয়েট করতে হচ্ছে, এরকম ধরনের অঙ্ক খুব ইম্পর্টেন্ট। এর সাথে কোনো আনরেকর্ডেড অ্যাসেটস বা কোনো আনরেকর্ডেড লাইবিলিটি আছে যেটা আমাদের বইতে রেকর্ড করতে হবে, ঠিক আছে, আনরেকর্ডেড অ্যাসেট লাইবিলিটি যেগুলো আমরা রিভ্যালুয়েশনে পরবর্তীকালে রেকর্ড করতে হয় সেরকম কোনো অঙ্ক, অথবা ট্রিটমেন্ট অফ এনি অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস টেকেন ওভার বাই এ পার্টনার, কোনো পার্টনার হয়তো কোনো অ্যাসেট বা কোনো লাইবিলিটি ফার্ম থেকে তুলে নিচ্ছে, অ্যাডমিশনের সময় ওল্ড কোনো পার্টনার হয়তো কোনো অ্যাসেট, কোনো একটা ইনভেস্টমেন্ট বা কোনো একটা লাইবিলিটি ফার্ম থেকে তুলে নিচ্ছে, এই রকম ধরনের ট্রিটমেন্ট আমাদের অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপের অ্যাডমিশন অফ পার্টনারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট আছে, এবং এখানে 6 মার্কসের একটা কোয়েশ্চেন্স পাবে। এরপরে 5-এর দাগে একটা কোম্পানি অ্যাকাউন্টস, তোমরা কমপ্লিট একটা কোম্পানি অ্যাকাউন্টসের বড় অঙ্ক পাবে 6 মার্কসের জন্য। এই বড় অঙ্কে একটা কমপ্লিট অঙ্ক থাকবে যেখানে একদম প্রথম থেকে অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কল, এরকম 4টে কল দেওয়া থাকবে। তারপর 4টে কলের মধ্যে পার্টনাররা কিছু কিছু কলের টাকা দিতে পেরেছে, কিছু কিছু কলের টাকা ফেলিওর হয়েছে, তারপরে যারা কলের টাকাগুলো ফেলিওর হলো তাদের শেয়ারগুলো ফরফিট করা হবে, ফরফিট করলেও যতটা তার একটা পার্ট অংশ আবার রিইস্যু হবে, অর্থাৎ যদি 500টা শেয়ার ফরফিট করে 300টা শেয়ার হয়তো রিইস্যু হলো, 200টা শেয়ার এখনো রিইস্যু করেনি, এরকম ধরনের অঙ্ক আসবে। দেখো আমি লিখে দিয়েছি, একটু স্ক্রিনে দেখবে, আমি দিয়ে দিয়েছি এ কমপ্লিট সাম অফ ইস্যু ফরফিচার অ্যান্ড রিইস্যু অফ শেয়ার হোয়েন শেয়ারস আর ইস্যুড উইথ প্রিমিয়াম, শেয়ারগুলো অরিজিনালি শেয়ারগুলো প্রথম থেকে প্রিমিয়ামে ইস্যু হচ্ছিল, প্রিমিয়ামটা হতে পারে বেশিরভাগ অঙ্কে আমরা দেখি যে প্রিমিয়ামটা অ্যালটমেন্টের সময় নিচ্ছে, কিন্তু প্রিমিয়ামটা অ্যাপ্লিকেশনের সময়ও নিতে পারে, বা অ্যালটমেন্টের সময়ও নিতে পারে, বা ভাগ ভাগ করে নিতে পারে, কিছুটা প্রিমিয়াম অ্যাপ্লিকেশনের সময় নিল, আবার কিছুটা প্রিমিয়াম অ্যালটমেন্টের সাথে সময় নিল, এরকম ধরনের অঙ্ক আসতে পারে। তারপরে যতগুলো শেয়ার ফরফিট করা হলো পুরোটা কিন্তু রিইস্যু হলো না, এই যে লেখা আছে অ্যান্ড এ পার্ট অফ ফরফিটেড শেয়ারস ওয়্যার রিইস্যুড, যতটা শেয়ার ফরফিট করলো তার একটা অংশ রিইস্যু হলো। ট্রিটমেন্ট অফ কলস ইন অ্যাডভান্স অ্যান্ড কলস ইন এরিয়া, এটা হতে পারে যে কোনো একজন পার্টনার অ্যাডভান্স কোনো একটা কলের টাকা দিয়ে দিল, পরবর্তী কলে গিয়ে সেটা অ্যাডজাস্ট করতে হলো, কলস ইন অ্যাডভান্সের অঙ্ক, এটাও খুব ইম্পর্টেন্ট আছে এবছরে, ঠিক আছে। এবং এছাড়া তো কলস ইন এরিয়া তো হয়েই থাকে, যে কোনো পার্টনার কোনো কলের টাকা দিতে পারলো না, এমন হতে পারে কোনো পার্টনার কোনো কলের টাকা আগের কলে দিতে পারেনি, কিন্তু পরবর্তী কলে সেই পরবর্তী কলের টাকা এবং তার আগের কলের যে টাকাটা বাকি ছিল কলস ইন এরিয়া ছিল সেটাও মিটিয়ে দিল, একসাথে দুটো কলের টাকা মিটিয়ে দিল, এরকম অঙ্ক হতে পারে, ঠিক আছে। আর এটাও হতে পারে যে এক্সেস অ্যাপ্লিকেশন রিফান্ড করে দিল, অনেক সময় দেখা যায় একটা কোম্পানি 10,000 শেয়ার বাজারে ছাড়ছে, 15,000 শেয়ারের অ্যাপ্লিকেশন চলে এসছে, তখন 5,000 শেয়ারের এক্সেস অ্যাপ্লিকেশন আবার রিফান্ড করতে হয়। আমরা প্রথমে 15,000 শেয়ারের অ্যাপ্লিকেশন মানির এন্ট্রি দেখাই, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট 15,000 শেয়ারের, তারপরে আবার 5,000 শেয়ারের এক্সেস অ্যাপ্লিকেশন মানি রিভার্স এন্ট্রি করে, অর্থাৎ ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক করে আমরা সেটা রিফান্ড দেখাই। এইরকম ধরনের অঙ্ক পার্টনারশিপের জন্য, কোম্পানি অ্যাকাউন্টসের জন্য ইম্পর্টেন্ট আছে 6 মার্কসের জন্য। এরপরে একটা রিটায়ারমেন্ট পাবে তোমরা 6-এর দাগের প্রশ্নে, একটা রিটায়ারমেন্টের অঙ্ক পাবে কমপ্লিটলি 10 মার্কসের। এখানে একটা রিভ্যালুয়েশন করতে হবে, একটা পার্টনার্স ক্যাপিটাল করতে হবে, এবং তার সাথে একটা ব্যালেন্স শিট করতে হবে, রিভাইজড ব্যালেন্স শিট আফটার দ্য রিটায়ারমেন্ট অফ রিটায়ার্ড পার্টনার। নতুন পুরনো পার্টনার রিটায়ার করে চলে যাওয়ার পর বাকি যারা পার্টনার রইলো তাদের
যে নতুন ব্যালেন্স শিট সেইটা অবধি বানাতে হবে। একটা রিভ্যালুয়েশন, একটা পার্টনার্স ক্যাপিটাল এবং তার সাথে রিভাইজড ব্যালেন্স শিট, এরকম একটা অঙ্ক 10 মার্কসে আসবে। এখানে লেখা আছে, স্ক্রিনে তোমরা দেখতে পাবে, এ কমপ্লিট সাম ফর রিটায়ারমেন্ট অফ এ পার্টনার উইথ প্রিপারেশন অফ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যান্ড রিভাইজড ব্যালেন্স শিট আফটার দ্য রিটায়ারমেন্ট অফ রিটায়ার্ড পার্টনার, ট্রিটমেন্ট অফ সেটেলমেন্ট অফ রিটায়ার্ড পার্টনার ডিউ। আর এটা খুব ইম্পর্টেন্ট যে রিটায়ার্ড পার্টনারকে পুরোটা পেমেন্ট করলো না, কিছুটা টাকা, ধরো রিটায়ার্ড পার্টনারের ডিউ এলো 30,000 টাকা, 20,000 টাকা পেমেন্ট করে দিল, ইমিডিয়েট পেমেন্ট করলো, আর বাকি 10,000 টাকা লোনে পাঠিয়ে দিল। রিটায়ার্ড পার্টনার্স লোনে ওটা পড়ে রইলো, ইন ফিউচারে ওটা রিটায়ার্ড পার্টনারকে পেমেন্ট করা হবে। এরকম ধরনের অঙ্ক আসতে পারে। আর এর সাথে সাথে এবছরে কিন্তু ডেথ অফ পার্টনারও কিন্তু ইম্পর্টেন্ট আছে। রিটায়ারমেন্টের পরিবর্তে এবছরে কিন্তু ডেথ অফ পার্টনারেরও কোনো একটা অঙ্ক দিতে পারে। এবং রিটায়ারমেন্টের যে গুডউইল ট্রিটমেন্ট, সেটা তোমরা অবশ্যই রিটায়ারমেন্টের করার সময় যে গুডউইল ট্রিটমেন্ট শিখেছো সেইটা তোমরা অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করবে। এবং তার সঙ্গে সেটেলমেন্ট অফ ডিউ অফ ডিসিজ পার্টনার, অর্থাৎ যদি ডেথের অঙ্ক দেয় তাহলে ডিসিজ পার্টনার মানে মৃত পার্টনার, কিভাবে মৃত পার্টনারের ডিউটাকে আমরা পেমেন্ট করি। প্রথমে মৃত পার্টনারের টোটাল ডিউটাকে আমরা তার এক্সিকিউটর অ্যাকাউন্টে ট্রান্সফার করি, তারপরে সেই এক্সিকিউটর অ্যাকাউন্টকে আমরা এক্সিকিউটরকে পুরোটা পেমেন্ট করতে পারি, কিংবা কিছুটা পেমেন্ট করতে পারি, কিছুটা লোনে পাঠাতে পারি। এইরকম ধরনের অঙ্ক তোমাদের 10 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট আছে। এরপরে চলে আসি 7-এর দাগে। 7-এর দাগে তোমাদের রেশিও অ্যানালাইসিসের উপরে 2 মার্কস করে দুটো অঙ্ক, 2 to 4 মার্কসের কোয়েশ্চেন্স আসবে। এই রেশিও অ্যানালাইসিসে সিম্পল জাস্ট রেশিও ক্যালকুলেশনই করতে দেবে এবং তার সাথে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, কারেন্ট রেশিও, লিকুইড রেশিও দিয়ে কারেন্ট অ্যাসেটসটা বার করতে দিল, এইরকম একটু টুকটাক ঘুরিয়ে ফিরিয়ে অঙ্ক দিতে পারে। তো যে যে রেশিওগুলো এইবারে তোমাদের ইম্পর্টেন্ট আছে অঙ্কে আসতে পারে সেগুলো আমি একটু বলে দিয়েছি, একটু তোমরা স্ক্রিনে দেখবে। ক্যালকুলেশন অফ ডেপ্ট ইকুইটি রেশিও খুব ইম্পর্টেন্ট আছে, নেট প্রফিট রেশিও, গ্রস প্রফিট রেশিও, অপারেটিং প্রফিট রেশিও, অপারেটিং কস্ট রেশিও, ইনভেন্টরি টার্নওভার রেশিও, ডেটর্স টার্নওভার রেশিও, ক্রেডিটর্স টার্নওভার রেশিও, ডেটর্স ভেলোসিটি যেটাকে আমরা বলতে পারি অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, আর ক্রেডিটর্স ভেলোসিটি অর্থাৎ অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড, কারেন্ট রেশিও, লিকুইড রেশিও, অ্যাসেট টার্নওভার রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও আর প্রপাইটরি রেশিও। ঠিক আছে, এই কটা রেশিও ফর্মুলা তোমরা খুব ভালো করে মুখস্থ করবে এবং এই কটা রেশিওই এখন থেকে প্র্যাকটিস করো। আচ্ছা, এর সাথে সাধারণত রেশিও অ্যানালাইসিস আমাদের দেয়, কিন্তু এই বছরে কিন্তু কম্পারেটিভ বা কমন সাইজ স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যান্ড ব্যালেন্স শিটও কিন্তু ইম্পর্টেন্ট আছে। দীর্ঘ 4-5 বছর আমরা দেখেছি এই চ্যাপ্টার থেকে কোনো কোয়েশ্চেন্স দেয়নি, তো ফট করে এই বছরে কিন্তু এই কোয়েশ্চেন্স দিয়ে দিতে পারে। কম্পারেটিভ এবং কমন সাইজ এই দু ধরনের আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস হয়। তো কম্পারেটিভ এবং কমন সাইজ স্টেটমেন্ট অফ পিএল বানানো এবং তার সাথে সাথে কম্পারেটিভ অ্যান্ড কমন সাইজ ব্যালেন্স শিট বানানো, এটা খুব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা থেকে তোমরা কম্পারেটিভ আর কমন সাইজ স্টেটমেন্ট অ্যানালাইসিসটা দেখে যাবে। এরপরে লাস্ট চ্যাপ্টার যেটা আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আসে 8-এর দাগের প্রশ্নে। এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে কি কি ধরনের ট্রিটমেন্ট তোমাদের আসতে পারে। প্রথম কথা বলি, তোমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিন্তু উইদাউট অ্যাডজাস্টমেন্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, উইদাউট অ্যাডজাস্টমেন্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তোমাদের বানাতে হবে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3টা তোমাদের কিন্তু স্ট্রিক্টলি ফলো করতে হবে। ইনডাইরেক্ট মেথড যেটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 ইনডাইরেক্ট মেথড যেটা, সেটা তোমাদের ফলো করতে হবে। অনেকেই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিন্তু ওল্ড নিয়মে করে, প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট খুলে সমস্ত অ্যাকাউন্টের অ্যামাউন্টগুলো প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করে লাস্টে প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্টের ব্যালেন্সটা থেকে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বার করে। এই সিস্টেমটা কিন্তু ওল্ড সিস্টেম। নতুন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 ইনডাইরেক্ট মেথড দেখবে বইতে, সব বইতেই প্রায় আছে, সেই বইটা একটু ভালো করে ফলো করবে, দেখতে পাবে ওখানে কিভাবে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড তৈরি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করা হয়েছে। ওই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 মেনেই কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হবে। আচ্ছা, এখানে কি কি ইম্পর্টেন্ট দেখো, 8-এর দাগে তোমরা স্ক্রিনে দেখতে পাবে, এটা 6 মার্কসের জন্য ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একটা অঙ্ক আসবে। তার সাথে তোমরা যদি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট না করতে পারো তাহলে আগে যে আমরা থিওরির কথা বললাম, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যে থিওরিগুলো বললাম, ওই থিওরিগুলো পড়লেও চলবে। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অঙ্কের মধ্যে তোমাদের যেটা করতে হবে, ক্যালকুলেশন অফ ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। হ্যাঁ, একটা কথা, এবারে তোমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিন্তু ভেঙে ভেঙে দিতে পারে। একটা কমপ্লিট ক্যাশ ফ্লো অঙ্ক না দিয়ে তার পরিবর্তে কতগুলো ডাটা দিয়ে বললো যে এই ডাটাগুলো থেকে তোমরা ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বার করো, বা ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস বার করো, ঠিক আছে, বা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বার করো, একটা পার্ট অঙ্ক কিন্তু তোমাদের দিতে পারে। তো সেটাই আমি লিখেছি, ক্যালকুলেশন অফ ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস অর ক্যালকুলেশন অফ ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস অর ক্যালকুলেশন অফ ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এ পার্ট সামস। দেখতে পাচ্ছ স্ক্রিনে একটা পার্ট সামস আসতে পারে। এছাড়াও যদি একটা কমপ্লিট অঙ্ক আসতে পারে, এ কমপ্লিট সামস ফর প্রিপারেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফ্রম এ গিভেন ব্যালেন্স শিট অপ টু কনজিকিউটিভ ইয়ার্স উইদাউট অ্যাডজাস্টমেন্ট। পরপর 2 বছরের যেমন ক্যাশ ফ্লোতে দেওয়া থাকে, পরপর 2 বছরের কমপ্লিট একটা ব্যালেন্স শিট দিয়ে দেবে, সেখান থেকে তোমাদের বললো একটা কমপ্লিট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বানাও।
আচ্ছা, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সাথে সাথে তোমরা ওইখানের যে ট্রিটমেন্টগুলো একটু ভালো করে লক্ষ্য রাখবে, এইগুলো ইম্পর্টেন্ট আছে। যেমন ট্রিটমেন্ট অফ প্রভিশন ফর ট্যাক্স, ট্রিটমেন্ট অফ প্রপোজ ডিভিডেন্ড অ্যান্ড প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন বা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন একই কথা। এইটা দেখবে অনেক সময় ব্যালেন্স শিটের অ্যাসেট দিক থেকে লেস করে দেখানো আছে, কিংবা অনেক সময় একটা লাইবিলিটি সাইডে দেখানো থাকে। অ্যাসেটও দেখানো আছে অ্যাসেট দিকে, আবার লাইবিলিটি দিকে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন বা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বলে অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে কি ট্রিটমেন্ট হয় এটা একটু খেয়াল রাখবে। আর হচ্ছে ট্রিটমেন্ট অফ প্রিলিমিনারি এক্সপেন্সেস। অনেক সময় দেখবে আমাদের নিচে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যে অঙ্ক দেয়, সেখানে নিচে যে অ্যালোকেশন দেওয়া থাকে নোটের মধ্যে, নোট 1 নোট 2 করে, যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কি কি আইটেম আছে, সেখানে দেখা গেল জেনারেল রিজার্ভ দিয়েছে, স্টেটমেন্ট অফ পিএল দিয়েছে, দুটো যোগ করে সেখান থেকে লেস করে দিয়েছে প্রিলিমিনারি এক্সপেন্সেস করে, নেট ফিগারটা যেটা বেরিয়েছে সেটাই ওরা স্টেটমেন্ট অফ পিএল এর, সেটাই ওরা ব্যালেন্স শিটে স্টেটমেন্ট অফ পিএল বা রিজার্ভ সারপ্লাসের মধ্যে দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে ট্রিটমেন্টটা কি হবে এটা একটু খুব ইম্পর্টেন্ট আছে। এই কটা জিনিস ক্যাশ ফ্লো স্টেটমেন্টে দেখে যাবে। আমি তোমাদের আবারও বলছি, এই যে যা যা থিওরি এবং প্র্যাকটিক্যাল প্রবলেম তোমাদের বলে দিলাম, এর বাইরে এবছরে আর কিচ্ছু পড়ার দরকার নেই। আর 30টি দিন তোমাদের পরীক্ষার জন্য হাতে সময় রয়েছে। এই 30টা দিনে তোমরা একদম এইগুলোই ধরে ধরে প্র্যাকটিস করো। প্রতিটা আইটেম যেভাবে আমি যেমনভাবে যে ট্রিটমেন্টগুলো বলেছি, বিশেষ করে প্র্যাকটিক্যাল প্রবলেমে, সেই প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো এইভাবে প্র্যাকটিস করো। আর তার সঙ্গে এই যে থিওরি খুব বেশি নেই, এই থিওরিগুলো সবগুলোই পড়ে যাও। ঠিক আছে, তাহলে দেখবে তোমাদের অ্যাকাউন্টসে প্রত্যেকেরই অ্যাবাভ 90 মার্কস আসবে। এবং তার সাথে আমি বারবার বলছি, অ্যাকাউন্টস কিন্তু টাইম ম্যানেজমেন্ট একটা বড় ফ্যাক্টর। আমি আমার আগের ভিডিওতে কিভাবে অ্যাকাউন্টসে তোমরা টাইম ম্যানেজমেন্ট করে পরীক্ষা দেবে সেই ব্যাপারে ডিটেলসে আলোচনা করেছি। আমি এই ভিডিওর কমেন্ট বক্সে আগের ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। যারা তোমরা আগের ভিডিওটি এখনো দেখোনি, তারা আমার আগের ভিডিওটি দেখে নেবে, কিভাবে আমরা অ্যাকাউন্টসে টাইম ম্যানেজমেন্ট করব সেই সম্পর্কে ডিটেলসে বলেছি। তো যাই হোক, এটাই এই বছরে 2024 সালের লাস্ট মিনিট সাজেশন। লাস্ট 30টা দিনের মধ্যে তোমরা এই থিওরিগুলো আর তার সাথে এই প্র্যাকটিক্যাল প্রবলেমের যে টাইপসগুলো বললাম, এই টাইপের প্র্যাকটিক্যাল প্রবলেম তোমরা প্র্যাকটিস করো। এর মধ্যে থেকেই 100% তোমরা কমন পাবে। এবং এই জিনিসগুলো তোমরা পড়ে গেলে বা প্র্যাকটিস করে গেলে, টাইমের মধ্যে করে আসলে অ্যাবাভ 90% মার্কস পেতে তোমরা বাধ্য। সুতরাং তোমরা আজ থেকে এই সাজেশনসটা ধরে থিওরিগুলো এবং প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো প্র্যাকটিস করতে থাকো। এবং কারোর যদি এইগুলো প্র্যাকটিস করতে কোনো অসুবিধে হয়, তাহলে কমেন্ট বক্সে লিখে পাঠাবে, আমি যথাসম্ভব তাকে হেল্প করার চেষ্টা করব। আমি এখন আমার যে ক্লাসগুলো চলছে এইচএসের, সেগুলোর সবগুলোতেই আমি এখন এক্সাম নিচ্ছি। পুরো 80 মার্কসের এক্সাম নিচ্ছি, ফুল পেপার সেট করে, এবং সেই এক্সামসগুলোতে খাতা দেখে তাদের মূল্যায়ন করে দিচ্ছি যে কি কতটা নাম্বার পাচ্ছে, কার কোথায় কি ভুল হচ্ছে। এবং এতে স্টুডেন্টসদের পড়াটাও যেমন খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে, এবং তারা বুঝতে পারছে যে তাদের কোথায় অসুবিধে রয়েছে, কোন জায়গাটায় তাদের ভুল হচ্ছে, কিভাবে তারা প্রিপারেশন নেবে, সমস্ত কিছু আমি করে তাদেরকে বলছি খাতাগুলো দেখে চেক করে, এবং তারা সেই ভুলগুলো শুধরে নিচ্ছে, এবং পরবর্তী পরীক্ষাগুলোতে তারা আরো বেটার পারফর্ম করছে। আমি আশা করব এইভাবে প্র্যাকটিস করলে এবং এই সাজেশনসগুলো যদি সব স্টুডেন্টসরা পড়ে যায়, দেখে যায়, তাহলে অ্যাবাভ 90% মার্কস তারা পেতে বাধ্য। আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা কিভাবে পড়াশুনো করবে, কি কি কোয়েশ্চেন্স পড়বে, প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল দুটোই আমি খুব সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে বলার চেষ্টা করেছি। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে এবং আমার ভিডিওটি থেকে তোমরা উপকৃত হও, তাহলে অবশ্যই তোমরা আমার ভিডিওটি অনেক অনেক করে লাইক করবে, শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে, এবং কমেন্টে লিখবে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো। আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের প্রত্যেকেরই খুব ভালো লেগেছে, এবং আমার পরবর্তী ভিডিওতে আমি কস্টিং আর ট্যাক্সেশন এই সাবজেক্টটির কমপ্লিট সাজেশন, থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো নিয়েই আলোচনা করব। এবং এইভাবেই তোমাদের থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো বিষয়েরই সাজেশন কস্টিং এবং ট্যাক্সেশন পেপারে দেব। এবং তারপরে পরবর্তী ভিডিওগুলোতে বিজনেস স্টাডিজ রয়েছে, কমার্শিয়াল ল রয়েছে, প্রিন্সিপাল অফ অডিটিং রয়েছে, এবং লাস্ট তোমরা যারা পরবর্তী ভিডিওগুলো দেখতে চাও, পরবর্তী সাজেশনসগুলো পেতে চাও, তোমরা প্রত্যেকেই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার প্রথম ভিডিও আপলোড হলেই তোমরা যেন সবার আগেই নোটিফিকেশন পাও এবং আমার ভিডিওটি দেখতে পারো।